প্রিয় শিক্ষার্থীরা, বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের অন্তর্গত পথ জানানি গল্পে লেখক যে নগর সভ্যতার নগ্ন রূপায়ণটি দেখিয়েছেন সেটি আমাদের আজকে আলোচ্য বিষয়। পথ জানানি গল্পে নগর সভ্যতার নগ্ন রূপায়ণ, অর্থাৎ নগর সভ্যতা যখন গড়ে উঠেছে তখন তার প্রেক্ষিতে আমাদের জীবনে দুই ধরনের প্রভাব পড়েছে, একটা ইতিবাচক প্রভাব, একটা নেতিবাচক প্রভাব। সেই প্রভাবগুলো কেমন ছিল? বিশেষত গ্রাম জীবনে যখন নগর সভ্যতার যে রূপটি প্রবেশ করছে তখন সেখানে কি ধরনের প্রভাব পড়ছে এটি লেখক মূলত দেখার চেষ্টা করেছেন। তাই লেখক এই গল্পের বিষয়ভাবনা হিসেবে বেছে নিয়েছেন গ্রাম বাংলার জীবনে যে নগর সভ্যতার প্রভাব পড়ছে সেটি। এর সঙ্গে আরেকটি বিষয় গুরুত্ব পেয়েছে, সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে যে প্রভাব সৃষ্টি করেছিল, যে অবস্থাটি তৈরি করেছিল, সেটি সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করতে পেরেছে, সাধারণ মানুষ সেটার সঙ্গে কতটুকু নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে, সেটাও একটু দেখানোর চেষ্টা করেছেন এই গল্পটির মধ্য দিয়ে। এবার আমরা দেখব এই গল্পটিতে যে উল্লেখযোগ্য তথ্য সংকেত আছে সেগুলো, মানে কিছু তথ্যর মধ্য দিয়ে আমরা পুরো গল্পের সার বস্তুটা একটু বোঝার চেষ্টা করব। লেখক গল্পটির প্রেক্ষাপট হিসেবে দক্ষিণবঙ্গের অবিভক্ত বাংলার দক্ষিণবঙ্গের এক গ্রামকে বেছে নিয়েছেন, নাম মাউলতলা। এই মাউলতলা নামের এক গ্রাম বলা হচ্ছে যে অবিভক্ত বাংলার দক্ষিণবঙ্গেরই এক গ্রাম। তার মানে এটা আসলে শুধু মাউলতলা গ্রাম, ব্যাপারটা এরকম নয়। মাউলতলার মতো হাজারো মাউলতলা গ্রামেরই চিত্র যেন লেখক তুলে ধরার চেষ্টা করেছেন একটা মাউলতলা গ্রামকে দিয়ে। এই মাউলতলা গ্রামের মানুষ কৃষি কাজের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে। তারা যেহেতু জোরদারের কাছ থেকে জমি নেয়, নিয়ে সেখানে চাষাবাদ করে নিজের রুটি রোজগার যতটুকু সম্ভব করতে পারে ওটা দিয়েই তারা তাদের জীবনটা পার করে দিচ্ছে। কিন্তু তাদের সামান্য হয়তো খাবারের কখনো কখনো খাবারের অভাব দেখা যায়, কিন্তু কখনো শান্তির অভাব নাই। তার মানে তারা না খেলেও শান্তিতে আছে, এমন এক অবস্থায় আমরা এই গ্রামের মানুষগুলোকে দেখতে পাই। আর যেহেতু তারা কৃষিকাজের মাধ্যমেই, এই গ্রামের সমস্ত মানুষই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে, তাই বাইরের জগতের সঙ্গে তাদের কোনো আসলে সম্পর্ক ছিল না। এই যে বাইরের জগতের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে কোথায় কি হচ্ছে, মানুষের জীবন আচরণ অন্য জায়গায় কেমন, এ বিষয় নিয়ে তাদের কোনো ধারণাই কখনো ছিল না। আর এই জন্য আমরা একটু লক্ষ্য করি এরকম যে তাদের জীবন আচরণটা অনেকটা মধ্যযুগীয় জীবন আচরণে আবর্ত ছিল। তারা যখন শান্তিতে থাকলেও যখন একে অপরের সঙ্গে মানে গণ্ডগোলে লিপ্ত হতো, দেখা যেত যে মধ্যযুগে যেসব অস্ত্র শস্ত্র সেগুলো নিয়ে যেন তারা বেরিয়ে পড়েছে, এমন একটা অবস্থা বিরাজ করত এই গ্রামে। তবে তারপরও একটা জিনিস লক্ষ্য করা যেত যে এখানে শান্তি ছিল। এই গ্রামে, এই মাউলতলা গ্রামেরই এক যুবক জনাব আলী, যে কিনা প্রায় 40 বছর আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল শহরে। এই গ্রাম থেকে শহরে যাওয়ার পরে সে যখন আবার সেই 40 বছর পরে গ্রামে ফিরে এসেছে, তখন সঙ্গে প্রচুর ধন সম্পদ নিয়ে এসেছে এবং সঙ্গে উন্নত জীবনবোধ নিয়ে এসেছে। সাধারণ মানুষের কাছে সে সেটাই উপস্থাপন করেছে যে শহরে এমন চাকচিক্যময়, শহরের জীবন এত সমৃদ্ধ যে গ্রামের জীবন বা এই মাউলতলা গ্রাম শহরের কাছে একেবারে একটা গণ্ড গ্রামের মতোই। তখন সাধারণ মানুষের মধ্যে একটু হাহুতাশ কাজ করেছে, তারা এই জনাব আলীর পাশে যেন ঘিরে ধরেছে মৌচাকের মতো।
তারা জনাবালির কাছে যেন নতুন কোনো পরামর্শ চায় যে তারাও কীভাবে উন্নত হতে পারে, এমন একটা ভাবনাও যেন লক্ষ্য করা গেছে। জনাবালির তখন এই গ্রামের উন্নয়নের জন্য একটা চিন্তা করেছে। সে মনে করেছে যে এই গ্রামের সঙ্গে যদি শহরের একটা সম্পর্ক তৈরি করা যায়, তাহলে এই গ্রামটা, গ্রামের মানুষের জীবন আচরণ বা গ্রামের মানুষের ধন সম্পদ এগুলোর একটু উন্নতি হবে। তখন সে প্রস্তাব দিয়েছে একটা রাস্তা নির্মাণের। কিন্তু দেখা গেল যে রাস্তা আসলে মানুষ নির্মাণ করতে চায় না, কারণ রাস্তা নির্মাণ করতে গেলে সাধারণ মানুষের একটু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকারটা কি? তাদের জমি দিতে হবে রাস্তার জন্য, কারণ রাস্তাটা হবে জমির ওপর দিয়েই, সাধারণ মানুষের জমির ওপর দিয়েই হবে। কিন্তু অধিকাংশ মানুষই যে অল্প একটু জমি আছে সেই জমি দিয়েই তারা নিজের রুটি রোজগারের ব্যবস্থা করে। এখন যদি রাস্তায় তাদের জমিটা দিয়ে দেয়, তাহলে তার রুটি রোজগারের পথটাই তো কিছুটা বন্ধ হয়ে যাবে। কিন্তু জনাবালি তাদের এইটুকু পরামর্শ দিয়েছে যে এই জমি থেকে তারা হয়তো সামান্য সুস্থ ফসল পায়, সেটা দিয়ে তারা জীবন পার করে দেয়। কিন্তু যদি জমির জায়গায় রাস্তা হয়, তাহলে তারা শহরে যেতে পারবে, শহরের থেকে আরও বেশি উপার্জন করতে পারবে, তাদের জীবনকে আরও অনেক বেশি রাঙিয়ে তুলতে পারবে। এই যে স্বপ্ন, এই স্বপ্নে কিছুটা বিভোর হয়েছে গ্রামবাসী। তখন জনাবালির উদ্যোগে সাধারণ মানুষের জমির উপর দিয়েই নির্মিত হলো এক রাস্তা। তবে লেখক এখানে আরেকটা জিনিস দেখিয়েছেন যে এই জনাবালি যেখানে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের উন্নয়নের জন্য একটু চিন্তা করেছে, কিন্তু তার উন্নয়নের চিন্তার মধ্যেও যে একটু ভুল ছিল সেটাও আবার লেখক দেখিয়েছেন। কেননা যখন রাস্তা নির্মাণের জন্য সবাই জমি দিয়ে দিল, তখন কিছুদিনের মধ্যেই সমস্ত মানুষই শহরে গিয়ে শহরের চাকচিক্যময় পরিবেশ দেখে একটা উন্নত জীবনের হাতছানি তারা পেয়েছে। মনে করেছে তাদের জীবনও এরকম শহরের মানুষের মতো উন্নত হয়ে উঠবে। এই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র গফুর আলী, যাকে সাধারণ মানুষ গহুর আলী নামে অবহিত করে। এই গহুর আলীও গেছে তার স্ত্রীকে রেখে একাই গেছে শহর দেখতে। তখন তার কাছে এই শহরটা মনে হয়েছে এটা অনাত্মীয়ের দেশ। শহরের মানুষের মধ্যে আসলে মায়া মমতা বলতে যা বোঝায় তার কিছুই নেই। সে ওখানকার দেহ প্রসারণী অর্থাৎ নারী ব্যবসাকে কেন্দ্র করে যেসব নারীরা দেহ ব্যবসাকে নিজের পুঁজি হিসেবে ব্যবহার করে, এরকম কিছু নারীর ইঙ্গিতকে সে মনে করেছে তাদের মধ্যে বোধহয় একটা আত্মীয়তার ভাব আছে। তখন সে ওখানে গিয়ে তার সেই সর্বস্ব খুইয়ে এসেছে। এমন এক শহর, এই শহর শেষ পর্যন্ত শহরের মানুষের সাথে গ্রামের মানুষের একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটা কি? প্রথম দিকে তারা নিজেদের মধ্যকার মাছ কিংবা সবজি এইসব নিয়ে শহরে গেছে বিক্রি করে হয়তো 2 টাকা রোজগারও তারা করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যখন তারা ওখানে গেছে, তার সঙ্গে সঙ্গে শহরের কিছু মানুষও এখানে এসেছে। একটা নতুন সেক্টর যেন তৈরি হয়েছে এই গ্রাম। এর সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে সৈন্যরা এখানে এসেছে খাবারের সন্ধানে। তাদের কিছু দালাল, বিশ্বযুদ্ধের মধ্যে যেসব মিলিটারি তাদের দালাল থাকে, ওই দালালরাও এই গ্রামে এসে খাবার সংগ্রহ করতে আসছে। তো তাদের মাধ্যমে একটা সময় দেখা গেল যে এই গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে, চোরাবাজার কিংবা দুর্নীতির উত্তাল জোয়ারে এই গ্রাম জীবন তখন ক্ষতবিক্ষত হয়ে উঠেছে। যে রাস্তাটি দিয়ে তারা উন্নত জীবনের হাতছানি পেয়েছিল, সেই রাস্তাই এখন তাদের জীবনের জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকেই লেখক এই গল্পটার নামকরণ করেছিলেন পথ জানা নেই। গল্পটির উল্লেখযোগ্য চরিত্র সমূহের দিকে একটু নজর দেওয়া যায়।
আমরা আগের যেমনটা বলছিলাম যে এই গল্পের একটি চরিত্র হচ্ছে জনাব আলী হাওলাদার, যে কিনা 40 বছর আগে গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল। জনাব আলী হাওলাদারের পিতা উদয়স্ত। সাধারণত মানুষ এইটুকু উপলব্ধি করতে পারছে যে জনাব আলী হাওলাদার শহর থেকে এত এত রুটি রোজগারের ব্যবস্থা করে এসেছে, এত ধন সম্পদ, এত চাকচিক্যময় জীবন বহন করে এনেছে। তার পিতা উদয়স্ত এই গ্রামে এতদিন ধরে পরিশ্রম করেও তো সামান্য কিছু রোজগার, বেশি বাড়তি রোজগার করতে পারেনি। তাহলে কেন উদয়স্তের মতো মানুষের জীবন এভাবে অতিবাহিত হবে? বরং তার ছেলে জনাব আলী হাওলাদারের জীবনকেই অনুসরণ করা উচিত, এমনটাই ভেবেছে গ্রামবাসী। এই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গফুর আলী, যাকে আমরা বলছিলাম যে সাধারণ মানুষ গফুর আলী নামেই অবহিত করে থাকে। এই যে গল্পের কেন্দ্রীয় চরিত্র গফুর আলী খেটে খাওয়া কৃষক শ্রেণীরই মূলত প্রতিনিধি। সাধারণ খেটে খাওয়া কৃষক যেভাবে চিন্তা ভাবনা করে, গফুর ঠিক সেভাবেই চিন্তা ভাবনা করে। প্রথম দিকে জনাব আলীর প্রস্তাবকৃত সেই রাস্তা নির্মাণটা সে কিন্তু বাধা দিয়েছিল, কারণ যদি রাস্তা নির্মাণ করতে হয় তাকেও তো জমি দিতে হবে সাধারণ মানুষের মধ্যে। তার মাত্র জমি আছে 5 কুড়া। এখন এই 5 কুড়া জমি থেকে সে তার রুটি রোজগারের ব্যবস্থাটুকু করতে পারে, কিন্তু তাকে যেহেতু 5 কুড়া জমি আছে সেখান থেকে কিছুটা জমি দিতে হবে। বলা হচ্ছে তাকেও 2 কুড়া জমি রাস্তার জন্য দিতে হবে। সে তার স্ত্রীর সাথে যখন বলেছে, স্ত্রী প্রথমেই এটাকে সমর্থন করেনি। তার স্ত্রীর নাম হচ্ছে হাজেরা। এই হাজেরা গফুর আলীর এই প্রস্তাব সমর্থন করে না। তার প্রধান কারণ হচ্ছে যে রাস্তা করতে গেলে বা করলে তার আসলে ব্যক্তিগতভাবে কোনো লাভ তো নেই, বরং তার জমিটাই নষ্ট হবে। কিন্তু গফুর আলী জনাব আলী হাওলাদারের সেই দেখানো স্বপ্ন আরো সুন্দর করে যখন হাজেরার কাছে উপস্থাপন করেছে, না যদি আমরা জমি দেই দেশ ও দশের মানে কল্যাণে সেটা কাজে লাগবে, তার চেয়ে বড় জিনিস হচ্ছে নিজেদের অবস্থার উন্নতি হবে। কারণ গফুর আলী যখন জনাব আলীর কাছে শুনেছিল তখন সেই অতীতের তার সেই গ্লানিময় জীবনকে কেন্দ্র করে যেন একটু বিদ্রোহী হয়ে উঠেছিল, যে এতদিন ধরে পরিশ্রম করছি, জীবনে কি পেলাম। তার চেয়ে আরও একটু ভালো করে যদি আমরা চিন্তা ভাবনা করি, শহরের সঙ্গে যদি নিজেদের সম্পর্ক বাড়িয়ে তুলি, তাহলে হয়তো আরো ভালো কিছু পাবো। এরকমভাবেই সে হাজরাকেও বুঝিয়েছে এবং শেষ পর্যন্ত তার জমি দিল। সবাই মিলে রাস্তাও নির্মাণ করে ফেললো। কিন্তু রাস্তা নির্মাণের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটলো সেগুলোর জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। গফুর আলী প্রথম দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে দুর্ভিক্ষের প্রভাব পড়েছে, গফুর আলীর ক্ষেত্রে ঘটনাটাই ঘটেছে। সে অভাব অনটনের মধ্যে পড়ে গেছে, আর এই অভাব অনটনের সুযোগ নিয়ে মিলিটারির দালাল গফুর আলীর সুন্দরী স্ত্রী হাজেরাকে লক্ষ্য করে নানা রকম কথা বলে একসময় শেষ পর্যন্ত দেখা গেল যে এই হাজেরা মিলিটারির দালালের সঙ্গে শহরে পাড়ি দিয়েছে। অভাব অনটনের প্রেক্ষিতে এই হাজেরাও গফুর আলীকে ছেড়ে চলে গেছে সেই পথ ধরে। যে পথ তারা নির্মাণ করেছিল ভালোর জন্য, সেই পথই যেন তাদেরকে নিয়ে যাচ্ছে নতুন কোনো চোরাবালির দিকে। সে পথই যেন তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করছে। এই পথের মধ্যে দিয়ে আর একটা ঘটনা ঘটেছে, যে লুৎফর গ্রাম থেকে শহরে গেছিল বাবুর্চিখানায় কাজ করতে। তার হাত ধরেই কুলসুম, শেয়ানা এক মেয়ে কুলসুম, সেও পাড়ি দিয়েছে শহরে লুৎফরের সঙ্গে। এই গল্পে আরেকটি চরিত্র ইউসুফ, যে কিনা যুদ্ধ করতে গেছিল। সে এক সময় যুদ্ধ থেকে ফিরে এসে তার স্ত্রীর সঙ্গে যখন আবার মেলামেশা করেছে, তখন সে স্ত্রী কঠিন এক স্ত্রী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই ঘটনাগুলো সবই হয়েছে এই পথকে কেন্দ্র করে। লেখক দেখানোর চেষ্টা করেছেন
যে এই পথ আসলে তাদেরকে ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না, তাদের জীবনে ভালো কিছু বহন করছে না। তো এইটাই এই গল্পের মধ্যে দিয়ে উঠে আসছে। সেদিক থেকে আমরা লেখকের জীবনবোধের দিকে যদি তাকাই, যে লেখক আসলে কোন জীবনবোধটাকে আসলে বেছে নিতে চেয়েছেন। এই যে শহরে জীবন যখন গ্রামের মধ্যে প্রবেশ করছে, শহরের জীবন আচরণ সেটা মানুষের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে। লেখক দেখিয়েছেন যে ইতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব দুই ধরনের প্রভাবিত আছে, কিন্তু নেতিবাচক প্রভাবটাই যেন এখানে প্রকট হয়ে উঠছে। সাধারণ মানুষের যে গ্রাম জীবন, সেখানে তারা তো শান্তিতেই ছিল, হয়তো রুটি রোজগারের অভাব ছিল, কিন্তু তাদের মধ্যে শান্তি ছিল। কিন্তু শহরের জীবনে হয়তো চাকচিক্যময় যে ভাব আছে সেটি আছে, কিন্তু সেটা এই গ্রামের জীবনকে তছনছ করে দিচ্ছে। তো এই দৃষ্টিকোণ থেকেই লেখক তাই এই গল্পটি নামকরণ করছেন পথ জানা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পথ জানা নেই গল্পের আলোচনা আজকের মতো এ পর্যন্তই সমাপ্তি রাখছি। আগামীতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি।